প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, দপ্তরের দায়িত্বে, জাতীয় নাগরিক পার্টি। আরও রয়েছেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্টের আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য সামনে এসেছে আরও তীব্রভাবে। বিএনপি মনে করে সনদ বাস্তবায়নে যে সুপারিশ আছে তাতে জাতি বিভক্ত হবে, কোনো ঐক্যমত্য হবে না। জামাত বলেছে কোনো দল যদি সংস্কার নিশ্চিত করতে চায় তাহলে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না। গণভোটে প্রদত্ত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন ও জনগণের কাছে উন্মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। অ্যাডভোকেট কামরুল, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? গোটা বিষয়টাকে আমার দল যেভাবে দেখছে আমিও সেইভাবে দেখছি। বাইরে যাওয়ার সুযোগও নয় এবং বাইরে যাবও না আমি, এই কারণেই যে আমার দল যেটা বলেছে এটা বিবেচনা পরিষদের কথাই বলেছে। আমরা স্বাক্ষর করলাম একটাই, নোট অফ ডিসেন্ট দিলাম একটাই, ঐক্যমত কমিশন টোটাল বিষয়টাকে এড়িয়েই নিজে একটা বিষয় উপস্থাপন করলেন। এই বিষয়টা আমি মনে করি এটা জাতীয় কমিশন নয়, এটা জাতীয় বিভক্তি কমিশন হয়ে গিয়েছে। সুতরাং দেশকে, রাষ্ট্রকে, জনগণকে একটি অনিশ্চয়তার মুখে ফেলে দিলেন অধ্যাপক আলী রিয়াজ। আমি বিষয়টাকে একদম চরম প্রতারণামূলক হিসাবে আমি দেখছি জনগণের সাথে এবং সকল রাজনৈতিক দলগুলির সাথে। একদম জেনে শুনে প্রতারণা করেছেন অধ্যাপক আলী রিয়াজ। বাকি দুটো দল তো একটা স্বাগত জানিয়েছে, জামাত এবং এনসিপি। জানাতে পারে তারা তাদের কৌশল থেকে হয়তো বা জানিয়েছেন, কিন্তু আমরা মনে করি ম্যাক্সিমাম দল, প্রায় 32টি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের বিভিন্ন মতামত প্রকাশ করে। সেই মতামতকে অগ্রাহ্য করে আলী রিয়াজ কোন কাদের পরামর্শটা করেছেন আমি জানি না, কিন্তু সে জেনে শুনে এটি একটি বিভক্তি কমিশন সৃষ্টি করেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনে দেওয়া সুপারিশে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির চাওয়া প্রতিফলিত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিমত, বিএনপির সবচেয়ে বড় স্টেক হোল্ডার হওয়া সত্ত্বেও কমিশনের সুপারিশে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। অ্যাডভোকেট কামরুল কিন্তু সেই একই অভিযোগ করেছেন। বিশেষ করে যে কথাটা বলছিলেন অ্যাডভোকেট কামরুল, সেটাই যে নোট অফ ডিসেন্ট সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তী সময় রাখা হয়নি। এতে বিএনপি বিস্মিত হয়েছে এবং ক্ষুব্ধ হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে বিএনপির বিভিন্ন দল নেতৃত্ব পর্যায়ের অনেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন প্রতারণার শামিল। মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি সভা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং সেখানেও তারা কিন্তু এই বিষয়টা মেনে নিতে পারছেন না এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এখন প্রশ্ন হলো, বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, তারা যদি এটাকে ক্ষুব্ধ হন এবং প্রতারণা বলে মনে করেন, আর আপনারা এবং জামাত ইসলাম যদি এটাকে স্বাগত জানান, কিন্তু সেটা কি বাস্তবায়ন সম্ভব? জুলাই সনদ যখন ঘোষণা হচ্ছে তখন তো আমরা একটা বিষয় বারবার স্টিক ছিলাম এবং আমরা আমাদের ওই জায়গায় এখন পর্যন্ত অনড় অবস্থানে আছি, সেটা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এবং জুলাই সনদের যেহেতু আইনি ভিত্তিটা আমরা ওই সময় আমাদের চোখে ফুটে ওঠেনি, এই কারণেই কিন্তু আমরা সনদের স্বাক্ষর অনুষ্ঠান থেকে আমরা নিজেদেরকে বিরত রেখেছিলাম। আমরা সেখানে দেখেছি বিএনপি, জামায়াতের মতো আরো অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর করেছে। এখন পরবর্তীতে এসে তারা এখন নানা প্রশ্নে, জামায়াত কখন বলেছে যে তারা সনদে স্বাক্ষর প্রত্যাহার করবে, বিএনপি এখন বলছে এটা প্রতারণার শামিল, অনেক ধরনের কথা কিন্তু এখন নানা দিক থেকে শোনা যাচ্ছে। জামায়াত এখন আবার এটাকে বলছে যে যা হয়েছে সেটাকে তারা স্বাগত জানাচ্ছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা তাদের সাথে প্রতারণা হয়েছে বা ঐক্যমত কমিশন এটা বিভক্তির কমিশন, যেটা উনি বলেছেন। আমরা আসলে বারবার এই জিনিসটা ক্লিয়ার করেছি যে আপনি যখন জুলাই সনদটা স্বাক্ষর করতে যাচ্ছেন, ইউ মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আপনি এখানে কিসে স্বাক্ষর করছেন এবং এইটার যে আইনি ভিত্তি দেওয়া যে প্রক্রিয়া সেইটা আসলে কিরকম হবে, আদেশের যে কথা বলছে আদেশের টেক্সটটা কেমন হবে। অর্থাৎ আমরা শুরু থেকেই বলেছি আপনি যদি কোনো একটা কন্ট্রাক্টে সাইন করেন, ইভেন কোনো কন্ট্রাক্টও যদি আপনি সাইন করেন, আপনি কি করেন? আপনার দায়িত্ব তো পুরো ক্লজগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ে নেওয়া। আমরা বলেছি এই টার্মস অ্যান্ড কন্ডিশনস না পড়ার আগে এবং এই ক্লজগুলো না জানার আগে, টেক্সটগুলো জাতির সামনে উন্মোচিত না হওয়ার আগে আমরা স্বাক্ষর করব না। এখন দেখা যাচ্ছে যে আমরা যে পজিশনটা নিয়েছিলাম,
বিএনপি যে কোনো কারণে হোক এখন তারা প্রতারণার কথা বলছে, জামাতের পক্ষ থেকে কখনো বলা হচ্ছে প্রত্যাহারের কথা, এখন বলা হচ্ছে আবার স্বাগত জানানোর কথা। সো আমাদের যে পজিশনটা, পলিটিক্যাল পজিশনটা, সেটাকেই তারা, আমরা যে যুগোপযোগী ছিলাম, আমরা যে বাস্তবসম্মত ছিলাম, সেটাকেই তারা প্রমাণ করছে। এবার আপনি যে বিষয়টি বলেছেন যে নোট অফ ডিসেন্টের ব্যাপারে, এটা দেখুন, অভ্যুত্থানের পরে সংস্কার ইস্যুতে মৌলিক যে সংস্কারগুলো, মৌলিক সংস্কার বলতে আমরা কি বুঝাচ্ছি সেটা খুব খোলাসা করা জরুরি। যেমন ধরেন, আমি উচ্চকক্ষের পিয়ারের যে প্রশ্নটি আছে, আমরা কেন উচ্চকক্ষে পিয়ার চেয়েছি? ফার্স্ট অফ অল, আমরা কিন্তু এটা নিম্নকক্ষে পিয়ার চাই না, ফলে জামাতের সাথে আমাদের পজিশনকে গুলালে চলবে না। উচ্চকক্ষে পিয়ার চেয়েছি আমরা এই কারণে যে উচ্চকক্ষের মধ্য দিয়ে সংবিধান সংশোধন করার যে অধিকার, 2/3 ক্ষমতার বলে, 2/3 মেজরিটির বলে যে সংবিধানটাকে যেভাবে ইচ্ছা দলীয় খুশি মতো বদলে দেওয়া যায়, এটাকে যাতে চেক এন্ড ব্যালেন্স করা যায়, এই কারণে আমরা উচ্চকক্ষে পিয়ার চেয়েছিলাম। তার মানে আওয়ামী লীগ যেটা করেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা 2/3 জোরে একটা সংশোধনী এনে মোটামুটি বাংলাদেশের মানুষকে, মানে তাদের যে গণঅভ্যুত্থান কেন হলো, বেসিক্যালি তাদের যে প্রটেস্ট করার যে অধিকার, সেটাকে তারা আসলে ক্ষুণ্ণ করেছে। তারপর ধরেন আপনার এই যে দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, কিংবা আরো যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো ছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেগুলোর নিয়োগে এক ধরনের দলীয়করণ আমরা দেখতে পেয়েছি বিগত 15 বছরে, তার আগেও হয়েছে। এই ধরনের নিয়োগগুলো যাতে দলীয়করণ না হয় এবং আবার অন্য কেউ যাতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, এই কারণে আমরা বলেছিলাম এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে জাতীয় সাংবিধানিক কাউন্সিল তথা এনসিসির কথা। সেখানেও কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। ফলে মৌলিক যে সংস্কারগুলো, যেগুলো আসলে রাষ্ট্রে যদি আপনি বাস্তবায়ন না করেন, তাহলে আসলে রাষ্ট্র আগের অবস্থাতেই ফেরত যাবে, সেই সব প্রশ্নে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু সেই সব প্রশ্নে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সম্মতি আছে এবং জনগণের যে সম্মতি আছে, সেটাও কিন্তু আপনি এখন বুঝতে পারছেন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যেটা অ্যাডভোকেট কামরুল তুলেছিলেন, জি, সেটা হলো জুলাই সনদে স্বাক্ষর করেছে যখন, তখন সেখানে নোট অফ ডিসেন্ট গুলো ছিল, এখন নেই। এখন স্বাক্ষরিত একটা বিষয় কি বদলানো যায়? নোট অফ ডিসেন্টের যে আলাপ আলোচনা, এটা কখন ছিল? যখন নোট অফ ডিসেন্টের আলাপ আলোচনা ঐক্যমত কমিশনে চলছিল, তখন কিন্তু গণভোট নিয়ে কোনো আলাপ আলোচনা হয় নাই এবং বিএনপি তখনও গণভোটে রাজি হয় নাই। বিএনপি যে গণভোটে সম্মত হওয়া, এটা কিন্তু সেপ্টেম্বরে হয়েছে, লেট সেপ্টেম্বরে। তার পূর্বে বিএনপি নিজেও গণভোটে সম্মত হয় নাই। তার মানে ইতিপূর্বে যে গণভোট পূর্ব যে আলাপ আলোচনা, সেখানে নোট অফ ডিসেন্টটা এই কারণেই হয়েছিল, যেই দল ক্ষমতায় আসবে সেই দল হয়তো তার নিজের মতো করে সংবিধানের এই পরিবর্তনগুলো আনবে। কিন্তু যখন আপনি গণভোট প্রশ্নে একমত হয়েছেন, তার মানে হচ্ছে আপনি গণভোটের মধ্য দিয়ে আপনি জনগণের হাতে রায় দেওয়ার জন্য তুলে দিচ্ছেন। গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারে না এবং পৃথিবীর ইতিহাসে এইটা খুবই বিরল। আপনি আমাকে দেখাতে পারবেন না যে আপনি একটা গণভোটও দিচ্ছেন, সেখানে আবার নোট অফ ডিসেন্টও রাখছেন। এটা তো হয় না। তাহলে গণভোটে আপনি যখন যাবেন, এখানে কোনো নোট অফ ডিসেন্টের কোয়েশ্চেন আসবে না। জনগণ রায় দিল, জনগণ আপনার রায় দিল যে এই সনদের পক্ষে দেন। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা তাহলে জুলাই সনদের এতগুলো ধারা, এগুলো তাহলে আমরা কিভাবে জনগণ এটা বুঝে নিবে? দেখেন, খুব সিম্পল। বাংলাদেশের যখন কনস্টিটিউশনটা হয়েছে, তখনও কিন্তু গণভোট হয় নাই। অথচ নিয়ম হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যখন কনস্টিটিউশনের ড্রাফট করেন, ড্রাফটটা কিন্তু সরাসরি জনগণের কাছে পাঠাইতে হয়। জনগণ গণভোট দিয়ে যদি ওই ড্রাফটের উপর সম্মতি দেয়, তারপরেই সেটা কনস্টিটিউশনাল হয়েছে। কিন্তু বাংলাদেশে এটা হয় নাই। এখন ধরেন বাংলাদেশ আইডিয়াল সিনারিও, বাংলাদেশে ধরেন কনস্টিটিউশনটা এভাবে ড্রাফট করা হইলো এবং জনগণের কাছে পাঠানো হইলো। জনগণের কাছে যখন আপনি কনস্টিটিউশনের ড্রাফটটা পাঠান, তখন কি একটা বিল পাঠান নাকি গোটা ড্রাফটটাই পাঠান? ওই যতগুলো ক্লজ আছে, যতগুলো অনুচ্ছেদ আছে, সবগুলো মিলে পাঠান না? ফলে এখন জুলাই সনদ কেন্দ্রিক যে বিএনপি থেকে এক ধরনের কথা শোনা যাচ্ছে, তর্ক শোনা যাচ্ছে যে জুলাই সনদে এতগুলো ক্লজ, মানুষজন বুঝবে কিভাবে, এইটা আসলে আমি মনে করি এটা মানে ধোপেও টিকে না। কারণ এটা আপনি সংবিধানের ক্ষেত্রে হোক, পৃথিবীতে যেখানেই সংবিধানটা এভাবে হয়েছে, সব জায়গায় কিন্তু গণভোটের মধ্য দিয়ে হয়েছে। এখন তাহলে সংবিধানে তো অনেকগুলো ক্লজ আছে, মানুষজন বুঝেই সেখানে রায় দিয়েছে। ফলে এই প্রশ্ন আমি মনে করি যেটা আসলে গণভোটের ব্যাপারটা তো সেটেল হয়ে গেছে। আমরা সেই প্রসঙ্গে আলাদাভাবে আসবো। অ্যাডভোকেট কামরুল, বিএনপি এখন মনে করছে যে ঐক্যমত্য কমিশন, সরকার এবং আরো 2-1টি রাজনৈতিক দল একই পক্ষ হয়ে গেছে। এসব পদক্ষেপকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সঠিক সময় না করার অপচেষ্টা হিসেবে দেখছে আপনার দল। আমরা দেখলাম যে গত 2 মাসে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের প্রশংসা পঞ্চমুখ ছিল। তখন জামাত এবং এনসিপি সরকারের সমালোচনা মুখর হয়ে ওঠে। এখন আবার চিত্রটি উল্টে গেছে। এর মানে তো এই যে আমি যা চাই সেটি হলে ঠিক আছে, আর না হলে ব্যাঠিক। এটা শুধু আপনাদের ব্যাপারে দোষারোপ নয়, এই অভিযুক্ত সালাউদ্দিন সিফাতরাও এবং জামাত ইসলাম নিজেও। আমার প্রশ্ন হলো অ্যাডভোকেট কামরুল, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো তাদের সুবিধা অনুযায়ী হিসাব নিকাশটা অব্যাহত রাখবে, না দেশ ও জাতির জন্য হিসাব নিকাশটা করবে? দেখেন, বিএনপি কিন্তু বিএনপির প্রয়োজনে কথা বলছে না। বিএনপি কথা বলছে দেশের জনগণ, দেশের স্বার্থে। আমরা নির্বাচন চেয়েছি, শান্তিপূর্ণ নির্বাচন, দেশে একটা স্থিতিশীল পরিবেশ আসবে, সেজন্যই কথা বলছি।
এখন আমাদের মনে হচ্ছে যে প্রফেসর আলী রিয়াজ সাহেব কোনো এক কর্নার করতে বায়াস্ট হয়ে দেশটা একটা অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। যে জুলাই কমিশনে, ঐক্যমত কমিশনের যে জুলাই ঘোষণা ডক্টর ইউনূস সাহেব একদম অনুষ্ঠান করে সংসদ ভবনে গিয়ে সমর্থন করে আসলেন, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট রয়েছে, স্বাক্ষর করেছে, জামাতও স্বাক্ষর করেছে, সেই নোট অফ ডিসেন্টের কোনো কিছু বর্ণনা না করে আলী রিয়াজ সাহেব নিজের মতো করে, অথবা এখন যারা সমর্থন করছে বা এখন যারা সাধুবাদ জানাচ্ছে, জামাতকে আমি এই হিসেবে ধরছি না। এই কারণে ধরছি না, কারণ জামাত সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, বিকালে এক কথা বলে। তো এখন জামাত তখন স্বাক্ষর করেছে, এখন বলে আমি সাধুবাদ জানাচ্ছি। ওনাদের কথা সেই কারণে আমরা ভিত্তি ধরছি না। এনসিপির কথা বলা যেতে পারে, এনসিপিতে আগে স্বাক্ষর করা না, ওনাদের বক্তব্য রয়েছে এখানে যে আমরা আগে এই কারণে স্বাক্ষর করি নাই। কিন্তু জামাত কিন্তু স্বাক্ষর করেছে, বিএনপি স্বাক্ষর করেছে উইথ নোট অফ ডিসেন্ট। তো সেক্ষেত্রে আমরা তো আশাবাদী ছিলাম যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে। সরকারও এখনও বলছে, ডক্টর ইউনূস গতকালকেও বলেছেন যে শান্তিপূর্ণ নির্বাচন হবে, তবে ঝুঁকিপূর্ণ হতে পারে। নির্বাচন এই সাবকন্টিনেন্টে ঝুঁকিপূর্ণ হয়ই, কিন্তু আমরা এখনও আশাবাদী যে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে বা গণতান্ত্রিক সরকার আসবে। সেই সরকার এসে জুলাই ঘোষণা যেগুলি আছে সেগুলো যেটা বাস্তবায়ন করার করবে। আর সাথে সাথে তো আমরা গণভোটও চেয়েছি। একই দিনে গণভোট হলে তো আমাদের প্রতি অর্পিত দায়িত্ব হয়ে যায় যদি বিএনপি সরকার গঠন করে। সে কারণে আমরা বলছি, জনগণের স্বার্থে বলছি, আমাদের দলগত স্বার্থের কারণে কিন্তু আমরা বিরোধিতা করছি না। অ্যাডভোকেট কামরুল, এনসিপি যখন জুলাই সনদে স্বাক্ষর করলো না, তখন বিএনপি বলেছে যে সনদের বিরোধিতা মানে সংস্কারের বিরোধিতা। রাইট। এখন আবার বিএনপি বিরোধিতা করছে, তাহলে আপনারা কি সংস্কার চান না? আমরা যে সনদটা স্বাক্ষর করেছি সেটা চান। সে স্বাক্ষর তো উপস্থাপিত হয় নাই। সে স্বাক্ষর তো জনগণ এবং গণ অধিকার বা অন্যান্য দলগুলির দাবির প্রেক্ষিতে করা হয়েছিল। দীর্ঘ সময় রিয়াজ কমিশন, আপনারা অনেক সময় ওই কটাক্ষ করে বলেছেন এটা সালাউদ্দিন কমিশন। সালাউদ্দিন সাহেব তো যে যৌক্তিক কথাগুলিই বলেছে, সংবিধানের কথা বলেছে, রাষ্ট্রের কথা বলেছে, জনগণের অধিকারের কথা বলেছে। এখন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ওই সময় কিন্তু কিছু ছিল না, তাহলে আপনারা স্বাক্ষর করলেন কেন? না, অবাস্তবায়ন অবশ্যই ছিল। যে দল সরকার ক্ষমতায় আসবে তারা এসে বাস্তবায়িত করবে, সে কথা তো বলাই আছে। এবং যে ধারাগুলিতে, যে দফাগুলিতে আমাদের নোট অফ ডিসেন্ট রয়েছে সেটা স্পষ্টভাবে বলা, ওটা ছিল স্পষ্টভাবে বলা আছে। তো সুতরাং বলাই তো আছে যে সরকার গঠন করবে, তারা এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এখানে তো আমাদের ধোঁয়াশার মধ্যে রেখেছেন অধ্যাপক আলী রিয়াজ। আপনি কি মনে করেন যে জুলাই সনদকে ঘিরে যে এখন রাজনৈতিক একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে, এটা কি সংলাপের দিকে যাবে না সংঘাতের দিকে? আমি মনে করি এটা নির্বাচনের দিকেই যাবে আলটিমেটলি। এটা কোনো সংলাপ সংঘাত কোনো দিকে যাবে না, এটা একটা সমাধান হবে। আপনি আশাবাদী? আমি আশাবাদী। এবং এখানে যদি কোনো পক্ষ ভুল করে থাকে নিশ্চয়ই তারা সেটা স্বীকার করে একটা সমঝোতার দিকে যাবে এবং দেশ আবার নির্বাচনের দিকে যাবে। নির্বাচনে তো বিকল্প নেই আমাদের সামনে। রাইট, আমি সেটাই মনে করছি। সুতরাং সংঘাত বা সংলাপ কোনোটাই আমি মনে করছি না যে এটা ওই পর্যন্ত গড়াবে। এমনিতে সমাধান হয়ে যাবে। এটা কোনো পক্ষ যদি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এই রাষ্ট্রকে, দেশকে যদি সংঘাতের দিকে নিয়ে যেতে চায়, আমরা বড় দল হিসেবে সতর্ক রয়েছি। ইনশাল্লাহ আমরা সেটা হতে দেবো না, দেশকে আমরা বিপদগামী করতে দেবো না। সালাউদ্দিন সিফাত, অ্যাডভোকেট কামরুল একটা আশাবাদ ব্যক্ত করেছেন এত কিছু পরেও যে তারা সংঘাতের দিকে দেশকে নিয়ে যেতে দেবেন না। বিএনপির মতো একটি বড় দলের পক্ষ থেকে যদি এই ধরনের কথাবার্তা আসে, আমরা আশাবাদী হতে চাই। জুলাই সনদ নিয়ে সরকার এবং বিএনপি কিন্তু আসলে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। যে ধরনের প্রপাগান্ডা বক্তব্য আসছে, এটাই বাস্তবতা। এটা একটা রাজনৈতিক মেরুকরণ দেখা যাচ্ছে। আমার প্রশ্ন হলো কি, এটি কি জাতীয় ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াবে? এখন এই মুখোমুখি অবস্থান রাজনৈতিক সংস্কারকে এগিয়ে নেবে নাকি অচল অবস্থা তৈরি করবে? ফার্স্ট অফ অল হচ্ছে নির্বাচন প্রসঙ্গে উনি যে কথাটা বলেছেন, আপনি যে কথাটা বলছেন, নির্বাচন প্রসঙ্গে আমরাও সেম কথাটাই বলছি। আমরাও চাই এটা জাতীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে পরবর্তী যে সরকার সে তারা আসুক। এখন এটা অনেকে জুলাই সনদ বনাম নির্বাচন এভাবে দেখানোর একটা প্রয়াস আছে, আমরা এই প্রয়াসের বিরোধিতা করছি। নাহিদ ইসলাম নিজেও বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, এবং সঙ্গে তিনি এটাও বলেছেন নির্বাচনের পূর্বে অবশ্যই আপনি জুলাই সনদের আইনি ভিত্তিটা নিশ্চিত করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। যেই কথাটা আমরা সেই শুরু থেকে বলে আসছি, আমরা যেদিন গঠিত হয়েছি সেদিনও বলে আসছি, এখন যে কথা আজকেও সেই কথাই বলছি। ফলে আমাদের কনসিস্টেন্সি, আমরা পলিটিক্যাল পজিশনে আমরা কখনোই আমরা পিছপা হই নাই। সেম গোজ ফর আপনি যেটা বলেছেন যে কখনো ঐক্যমত কমিশনের বা সরকারের সমালোচনা এনসিপি তরফ থেকে হয়েছে, কখনো বিএনপির তরফ থেকে হয়েছে। আমরা আমাদের গঠনের দিন আমরা খুব
সংক্ষিপ্ত পরিসরে একটা কথা লিখেছি যে সরকারের সাথে আমাদের সম্পর্কটা কি হবে। সেখানে দুইটা কথা লেখা ছিল, সরকারের সাথে আমাদের সম্পর্কটা হবে জবাবদিহিতা এবং সহযোগিতার সম্পর্ক। সহযোগিতা কেন? কারণ সে অভ্যুত্থানের সরকার এবং আমরা নিজেরা অভ্যুত্থানের দল মনে করি, ফলে আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে সহযোগিতাটা করব, যাতে রাষ্ট্র গঠন করার জন্য পুনর্গঠনের যে সময়টা পাওয়া গেছে সেটাকে কাজে লাগানো যায়। জবাবদিহিতা কেন? যাতে করে তারাও কোনোভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে, যাতে করে তারাও কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে, যাতে করে তারাও স্বৈরাচারী মনোভাবে না হয়ে উঠতে পারে। এখানে জবাবদিহিতা রাখবো। ফলে এই দুইটা কিন্তু সাইমালটেনিয়াসলি যুগপৎভাবে আমরা বলেছি আমরা করব এবং সেটা আমরা করে আসছি। আর আপনি যেই কথাটা বললেন যে কোনোভাবে কি দেশ অস্থিতিশীলতা, আমি আসলে এই কথাটা অনেক দিন ধরে শুনছি যে এটা না হলে দেশ অস্থিতিশীলতা চলে যাবে। জুলাই সনদে যদি আপনার নোট অফ ডিসেন্ট সংযুক্ত না হয়, জুলাই সনদ যদি আপনার এভাবে হয়, তাহলে দেশ অস্থিতিশীল হয়ে যাবে, দেশে স্থিতিশীলতা থাকবে না। কিন্তু কেন থাকবে না? মানে জুলাই সনদ যখন মানুষজন, আপনি যখন গণভোটে দিচ্ছেন, গণভোটের ইস্যুটা তো জনগণ সেটেল করবে। জনগণ যদি এগ্রি করে যে আমি এই বিষয়ে একমত, আমি এই বিষয়ে দ্বিমত নাই, তাহলে এইখানে তো আসলে অস্থিতিশীলতার কোনো প্রশ্ন নাই। মানে অস্থিতিশীলতা কাদের কাছ থেকে হইতে পারে? সেটা হচ্ছে আপনার পতিত ফ্যাসিবাদী যারা আছে তাদের কাছ থেকে হইতে পারে। তাদের ব্যাপারে তো জনগণ অলরেডি সিদ্ধহস্ত, তাদের ব্যাপারে তো জনগণ অলরেডি জানে যে তারাই অস্থিতিশীলতা তৈরি করবে। এর বাইরে তাহলে আপনাকে বলতে হবে আর কারা আছে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। আপনাকে এই বর্গটাকে পরিষ্কার করতে হবে। আপনি যদি শুধুমাত্র বলেন যে দেশ অস্থিতিশীল হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা ক্লিয়ার হলাম না। আপনি যেরকম ভাই যেরকম আলী রিয়াজ সাহেবের প্রতি এক ধরনের বলছেন যে আমাদেরকে অস্পষ্ট রেখে, আমরাও এখন ভাইদের যে প্রপোজাল সেই ব্যাপারে অস্পষ্ট, যে আসলে অস্থিতিশীলতা যে হবে এটা কেন হবে, কারা তৈরি করবে, কিভাবে হবে। আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবাই জানি কনসার্ন যে তারা আসলে এটা করতে পারে, ঠিক আছে, কিন্তু অন্যরা কিভাবে করবে এটা আমি মনে হয় বাইরের কাছ থেকে জানলে আরো ভালো হবে, এটা আনসার দিতে পারবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত। অ্যাডভোকেট কামরুল, গণভোট নিয়ে কথা উঠছে, গণভোট হবে কি হবে না এ নিয়ে একটা বিরোধ ছিল, কখন হবে সেটি নিয়ে। কেউ কেউ দাবি জানিয়েছিল জাতীয় নির্বাচনের আগে হবে, আপনারা জানিয়েছিলেন একসাথে হবে। আসলে বাস্তবতা এখন যা দাঁড়িয়েছে তাতে গণভোট হলে আসলে ওই সময় হতে হবে, এর আগে হওয়ার সুযোগটা আসলে নেই। আসলে মূল কারণটা কিন্তু অন্য যুক্তি আমরা যাই দেই কেন, আসলে সময়ের একটা স্বল্পতা রয়েছে। কিন্তু এখন একটু প্রবলেম হয়েছে, না নিয়ে একটা না শব্দ নিয়ে একটা ঝামেলা হচ্ছে। আমরা সবাই জানি যে ইউরোপের বহু দেশে, এমনকি উন্নত গণতন্ত্রেও সংবিধান সংশোধন বা বড় নীতিগত সিদ্ধান্ত হয় মূলত গণভোটের মাধ্যমে। গণভোট হলে জনগণ সরাসরি মত দিতে পারে। রাজনৈতিক সংস্কৃতির একটা নতুন দিগন্ত আমাদের এখানে খোলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখছি যে বিএনপি কোট আনকোট না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই না প্রচারণাটা জুলাই সনদের বিরুদ্ধে নাকি গণভোটের বিরুদ্ধে? বিএনপি না বলেছে কোন পয়েন্টে? জি, জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে রাষ্ট্রযন্ত্র রয়েছে তার পক্ষে একটা গণভোট করা সম্ভব নয়। আবার ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন করতেছে, সেক্ষেত্রে বিএনপির স্পষ্ট প্রস্তাবনা রয়েছে যে একই দিনে গণভোটের একটা ব্যালট যাবে, জাতীয় নির্বাচনে একটা ব্যালট যাবে। সাধারণত জাতীয় নির্বাচনে সিংহভাগ মানুষ যারা রয়েছে, পপুলেশন যারা রয়েছে, অংশগ্রহণ করে, উৎসবমুখর পরিবেশে আমরা যেটা বলে থাকি। তো সেক্ষেত্রে গণভোটটা আরও বাস্তবমুখী হবে এবং এটার পার্টিসিপেশন আরও বেশি হবে। সে কারণেই আমরা বলছি যে না, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট আমরা চাচ্ছি না। আমরা মানে জাতীয় নির্বাচনের আগে নয়, বিফোর ইলেকশন আমরা চাচ্ছি না, একই সাথে চাচ্ছি। না হলো ওইটা। আর প্রতারণার ব্যাপারে আমার দল তো একদম স্পষ্ট স্ট্যান্ড নিয়েছে, যেটা নিশ্চয় একটা প্রতারণা করেছেন আমাদের সাথে। তাহলে সেই প্রশ্ন আসতে পারে যে জুলাই সনদের যেটা এখন যেটা তৈরি করা হয়েছে সেটার বিরুদ্ধে কি না?
না, সেটা আমরা বলেছি প্রতারণা, এখন না বলেন, আমার দল বলেছে প্রতারণা। আমরা ওই আজকে এটা হলো বাকযুদ্ধ হচ্ছে। আমি এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি একটা জি। দেখলাম যে কাবিন নামায় স্বাক্ষর করেছেন, এখন না বলবেন কিভাবে? আমি কাবিন নামায় স্বাক্ষর করলাম, বিয়ে করলাম জরিনাকে, আপনি আইনে দিলেন সকিনাকে, তা তো হবে না। কামরুল ইসলাম সজল, একটা বিষয় কিন্তু রয়েছে, সেটি হলো যে শুরু থেকে একটা পারসেপশন তৈরি হয়েছিল যে বিএনপি সংস্কার চায় না, কিন্তু পরবর্তী সময় দেখলাম যে বিএনপির অংশগ্রহণ এবং সক্রিয়তার কারণে সেই পারসেপশনটা কিন্তু মুছে গিয়েছে। কিন্তু আপনারা যদি এখন আবার বিরোধিতা করেন, সেই পারসেপশনটা কিন্তু সামনে আসতে পারে। পারসেপশনটা করছে কে? কোন একটা মহল। স্পষ্ট ভাষা বিএনপি কখনো কি বলেছে যে আমরা এটা চাই না? না। কখনোই বলে না। পত্র পত্রিকায় অথবা যারা চাচ্ছে যে দেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হোক, তাদের কেউ কেউ হয়তো বা যারা চাচ্ছে না বা পতিত সরকারের কোনো যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারাই হয়তো বা পারসেপশনটা ক্রিয়েট করে যে বিএনপি চাচ্ছে না। বিএনপি কোন কাজে ইতিবাচক, রাষ্ট্রের জন্য ইতিবাচক, জনগণের জন্য ইতিবাচক, কোন কাজে বিএনপি নাই? সব কাজে বিএনপি পজিটিভ ভূমিকা পালন করছে, এবং যেটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক, জনগণের জন্য মঙ্গলজনক, সেই সব কাজে অবশ্যই বিএনপি সবসময় বিগত দিনে ভূমিকা রাখছে, বর্তমানে রাখছে, ভবিষ্যতে রাখবে। আরেকটা আমাদের প্রশ্ন আপনি commitment। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একটা বিষয় লক্ষ্য করেছেন যে কোনো কোনো গণমাধ্যম বেশ কিছুদিন ধরেই, একটু আগেই প্রায় দেড় মাসের মতো হয়ে গেল, তারা একটা প্রচারণা চালাচ্ছিল যে গণভোট যাতে না হয়, গণভোট এই সমস্যা, গণভোটের দরকার নেই, গণভোটের কি কি সমস্যা হয় ইত্যাদি ইত্যাদি তুলে ধরার চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক হলো যে আপনাদেরকে সমর্থন করে এমন ব্যক্তিরাও এই ধরনের লেখালেখিতে জড়িত রয়েছেন। আমাদের কাছে প্রমাণ আছে, আপনি নিজেও জানেন। আমার প্রশ্নটা হলো যে এই যে যারা গণভোটের বিরোধিতা করছেন, কারণ আমরা জানি জনগণের অংশগ্রহণ, পতিতরা অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে এই গণভোটটা হলে, এখন যেটা জুলাই সনদের ব্যাপারে, সেটাতে রক্ষা করার জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনাদের কেউ কেউ যদি এই গণভোটেরই বিরোধিতা করে, আসলে বিষয়টা কেমন দাঁড়ালো না? আমরা বিএনপি কিন্তু সবসময় গণতন্ত্রে বিশ্বাসী এবং আপনার মতামতের উপর আমরা শ্রদ্ধাশীল, আমরা চাপিয়ে দেই না। কিন্তু যারা বলছেন গণভোটের বিরোধিতা বা যারা ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন, সম্পাদকীয় লিখছেন, সংবাদপত্র লিড নিউজ করছেন, এটা কিন্তু তাদের নিজস্ব প্রাতিষ্ঠানিক কৌশল বা তার বিহাইন্ড দিস কৌশল, সেখানে অন্য কোনো এজেন্ডা থাকতে পারে, কিন্তু এটা দলীয়ভাবে আপনার ভাবা ঠিক না। এবং এই পারসেপশন যেটা বলছেন, পারসেপশন শব্দটা কিন্তু আপেক্ষিক, আপনি যেভাবে দেখছেন আমি সেভাবে দেখছি। তবে পারসেপশন কিন্তু রাজনীতিতে বিরাট না, ঠিক আছে, নেগেটিভ আর পজিটিভ। না ঠিক আছে। এখন আপনি যদি এখন বলেন যে বিএনপি এটা ওন করছে, সেটা তো আমরা প্রমাণ করতে হবে, প্রমাণে তো কোনো সুযোগ নাই। যে যার স্বাধীনভাবে লেখছে, যে যার পার্সোনাল এজেন্ডা বাস্তবায়ন করছে, এন্ড বিহাইন্ড দ্য স্ক্রিন কি আছে যিনি লিখছেন তিনিই বলতে পারবেন। কিন্তু দলগতভাবে আমরা অত্যন্ত ট্রান্সপারেন্ট, জনগণের সাথে আমরা কোনো প্রতারণার আশ্রয় নিই না, আমরা জনগণের পক্ষে কাজ করছি, দেশের পক্ষে কাজ করছি। আপনার গণভোটের পক্ষে সোজা কথা, গণভোটের পক্ষে আমরা বলেই দিয়েছি। সালেউদ্দিন সিফাত, রাজনীতিবিদরা এত স্পষ্ট জায়গায় যায় না, আমরা সাধারণ মানুষ আমরা খুব বিশ্বাস করতে চাই। আমার মনে হয় আমি স্পষ্ট করতে পেরেছি। আমরা বিশ্বাস করতে চাই জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোটের সুপারিশ করা আছে মূলত, এটা আমরা সবাই জানি, এবং আইনি ভিত্তির ব্যাপারটাই বড় ছিল। সেখানে বিএনপির এক ধরনের মতামত ছিল, পরবর্তী সময় ওনারা কিন্তু মেনেও নিয়েছিলেন গণভোটের প্রসঙ্গটা। কিন্তু আমরা যেটা বলছিলাম যে এর বিরোধিতায় নেমেছেন কেউ কেউ এখন গণভোটের বিরুদ্ধে, রাজনৈতিকভাবে বিএনপি নয়। একজন রাজনৈতিক বিশ্লেষক যিনি গণভোটের বিরোধিতা, তিনি কি যুক্তি দিচ্ছেন আপনাদের একটু শোনাই। সংবিধান সংস্কারের অনেকগুলো ইস্যুতে বিএনপির দ্বিমত প্রকাশ করেছে, বিতর্ক করেছে, এবং রাজনৈতিক ঝুঁকি থাকার পরও সেগুলোতে স্থির থেকেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। দলটি এখন এই গণভোটের জন্য সব সংস্কার প্রস্তাব মেনে নেবে, প্রশ্ন উঠেছে। ওদিকে ভিন্ন মতের বিষয়গুলোর প্রতি যেহেতু দলটির খুব কঠোর বিরোধিতা আছে, তাহলে কি তারা না ভোটের পক্ষে যাবে? বিএনপি যদি এই গণভোট হওয়াকে গ্রহণ করে এবং না ভোটের পক্ষে যায়, তার সঙ্গে যদি পতিত স্বৈরাচার এবং দূষরদের না ভোট যুক্ত হয়ে যদি না বিজয়ী হয়, তাহলে তো পুরা সংস্কার প্রক্রিয়া ভেস্তে যাবে। সবচেয়ে বড় কথা, এভাবে গণভোট হওয়াটা যদি বিএনপি গ্রহণ না করে এবং এর বিরুদ্ধে মাঠে নামে, মাঠে রাজনৈতিক চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেয়, তাহলে কি হবে? এটা ওনার মতো করে, উনি মূলত যেহেতু গণভোটের বিরুদ্ধে, উনি এত কথা আপনাকে আমি পড়ে শোনালাম যে কি বলার চেষ্টা করেছেন। কিন্তু এটা ঠিক যে সুন্দর একটা ঘটনা দাঁড়িয়েছে, আমরা চাই গণভোটটা হোক, না জিতলে না, হা জিতলে হা, কিন্তু যার কারণে আমাকে গণভোটই চাচ্ছেন না। বলুন, একটু ব্যাখ্যা করুন আমাদের, শুনি। প্রথমত উনি যে বললেন যে সংস্কার প্রক্রিয়া ভেস্তে যেতে পারে, আমি খুব অবাক হলাম, কারণ উনি
তাহলে মানে উনি নিজেও যে খুব সংস্কার নিয়ে খুব বেশি চিন্তিত ছিলেন ব্যাপারটা তো এরকম না। তো সংস্কার প্রক্রিয়া ভেস্তে গেলে উনার আসলে কিছু যায় আসে না বলে আমার মনে হয় আর কি। কারণ আপনি যেটা বলেছেন আমি তো সেই পয়েন্টে স্টিক টু করছি। আমি তো বলছি যে আপনি হ্যাঁ ভোট দেন কিংবা না ভোট দেন, যেটা জয়যুক্ত হয় সেটা অনুযায়ী জনরায় মেনে আপনাকে এগোতে হবে। তো জনরায় মেনে এগোতে আমার সমস্যা কোথায়? বিএনপি যদি যেহেতু বলতেছে তারা গণতান্ত্রিক, তারা গণতন্ত্র চর্চা করে, পরিচিত তারা আসলে এরকম, আমরাও বলছি, তো তাহলে এটা তো অসুবিধা নেই, গণভোটের বিপক্ষে যাওয়া তো কোনো সুযোগই নাই। আচ্ছা, এখন গণভোট কেন আমরা চাইলাম বা অন্য অনেকে কেন চাইলো? তার একটা কারণ হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তিটা মানে মজবুত করার জন্য। আচ্ছা, কারণ জনগণের রায় নিয়ে আসার জন্য। এখন আজকে আমরা অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিবে এই সরকার, দিবে না। আসলে দেখেন, এই সরকারকে দিতে হবে না। জুলাই সনদের যে বৈধতা, যেটাকে আমরা বলছি লেজিটিমেসি, এইটা তো গণঅভ্যুত্থান ইটসেলফ। এটার জন্য আপনি আলাদা করে কোনো মেকানিজম লাগবে না। এখন আইনি ভিত্তিটা যাতে দেওয়া যায়, লিগ্যালিটিতে যাতে আরোপ করা যায়, এই কারণে আমরা গণভোট চেয়েছি। এবং আমরা বলেছি যে পরবর্তী সংসদ যেটা আসবে, যেটাতে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করা হবে, তারা কি করবে, এই লিগ্যালিটির অনুযায়ী তারা এটাকে কনস্টিটিউশনালাইজ করবে। জুলাই সনদে যা যা কিছুই আছে এরকম বিষয়টা কিন্তু এরকম। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে আপনার ভাই যেটা বলেছেন যে না ভোটের ব্যাপারে, যে বিএনপি এখন কোনো অফিসিয়াল অবস্থান পজিশন নেয়নি, কিন্তু আমরা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, জাতীয়তাবাদী ছাত্র দলের পেজ থেকেও না লেখা হয়েছে, কেন লেখা হয়েছে আমি জানি না, এটা উত্তর পাবো না। তারপর জি, তারপর হচ্ছে বিএনপির যারা বিভিন্ন অ্যাক্টিভিস্ট আছে তারা সবাই না বলে প্রচার করছে। এবং আমি আরো একদম কোট করে যদি বলি, আমি একজন বিএনপি অ্যাক্টিভিস্টের লেখা এরকমও দেখলাম যে কেন আপনার না ভোট দিতে হবে, তার কারণটা হচ্ছে যদি আপনি না ভোট না দেন তাহলে আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা ও বিশ্বাস, যেই মূলনীতিটা আছে সংবিধানে বা যেটা বিএনপি দাবি করছে যা থাকবে তারা, সেটা বাস্তবায়িত হবে না। সুতরাং গণভোটে আপনাকে না দিতে হবে। বিচ্ছিন্ন না। আপনার যেই জায়গা থেকে এই কথাটা এসেছে, আপনি তো বিচ্ছিন্ন বলবেন তখন যখন আপনার একজন দুইজন বলবে এবং অফিসিয়ালি আপনি এটাকে নেগেট করবেন। কিন্তু আপনার যখন পুরো দলের লোকজন একই সাথে এই জিনিসটা পোস্ট করে বেড়ায়, দলের লোকজন তো ওইটা বলে না যে বিসমিল্লাহ বাদ দিবেন। আমি আসছি না, আমি আসছি না, কোন একজন অ্যাক্টিভিস্ট না, কোন একজন। আপনি এখন সোশ্যাল মিডিয়া সার্চ করে দেখেন, এখন সোশ্যাল মিডিয়া, আমি আই চ্যালেঞ্জ, আপনি এখনই সোশ্যাল মিডিয়াতে যান, আপনি এখনো মানে ভুরি ভুরি হয়ে গেছে। একটু বিচ্ছিন্ন না ভাই, একদম দলগতভাবে কি প্রতিক্রিয়া সেটা দেখেন। একেএম ওয়াহিদুজ্জামান ভাইয়ের মতো লোকজন এটা পোস্ট করেছে, উনি ওনার ব্যক্তিগত অপিনিয়ন বলেছেন। এখন তাহলে বিএনপিটাও ক্লিয়ার করুক। না, বিএনপি তো বলেছে, আমি বললাম যেটা দলগত অবস্থান কি সেটা, এইটা একটা ধর্ম কার্ড। আমি সিম্পলি বলি, এটা একটা ধর্ম কার্ড, যে আপনার গণভোটে যদি আপনি না ভোট দেন বা হ্যাঁ ভোট দেন তাহলে এই মূলনীতিটা থাকবে না। আমরা কিন্তু আসলে দায়িত্বশীল পর্যায়ে যদি ফেসবুকের যে সমস্ত বিষয় লেখে আমরা সেটা আমলে নিতে চাই না। আপনি ফেসবুকের আমলে না নিতে পারেন, কিন্তু আপনার যখন ফেসবুক, আপনার যখন যারা অ্যাক্টিভিস্ট আছে তারাই তো বেসিক্যালি এই ম্যানুফ্যাকচারটা করে, কিন্তু কনসেন্ট ম্যানুফ্যাকচার দলের নির্ধারণ করে না। ওকে, দলের যদি পলিসি নির্ধারণ, দল এটা ক্লিয়ার করুক যে আমরা না ভোটের পক্ষে, তাহলে তো দলকে সারাদিন জবাব দিতে সময় চলে যাবে। জাতীয়তাবাদী ছাত্র দলের পেজ থেকে যখন না শব্দটা লেখা হয়, এটার মানে কি আপনি আমাকে বলেন? না, ওটা ঠিক আছে, তাহলে এই আপনি যেটা বললেন, আমি ভাইয়ের কাছ থেকে এই প্রশ্ন উত্তর চাই। আমি যেটা আপত্তি জানালাম সেটা হলো যে কেউ বিসমিল্লাহ বাদ যাবে যেটা লিখেছে বা অমুক বাদ যাবে, এটা আসলে তার ব্যাপার। কিন্তু আমার প্রশ্নটা যেটা সেটা হলো যে আপনার কাছে আমি জানতে চাইবো, আপনারা তরুণ মানুষ, আপনারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকেন, আপনারা সব জানেন। এখন না যে প্রচারণা চলছে সেখানে বিএনপির দায়িত্বশীল পর্যায়ে বা পদাধিকারী কেউ অনেকে না দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হলো সেই নাটা কি কারণে দিয়েছে সেটাকে আপনার চোখে পড়েছে? এরকম পর্যায়ের কোনো লোক? আপনাকে সেটাই বলছি, তার মধ্যে একটা হচ্ছে এইটা, আপনাকে তো আপনি এটা একদম আমি আপনাকে বাই প্রুফ দিতে পারবো যে বলা আছে এরকম যে আপনি যদি না ভোট না দিয়ে যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই মূলনীতিটা থাকবে না, এভাবেই বলা আছে একদম স্পষ্ট আকারে। আপনি এখন চাইলে ফেসবুকে গিয়ে বা সোশ্যাল মিডিয়াতে আপনি পাবেন। আমি এই জায়গায় বলছি যে এই ধর্ম কার্ড খেলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না, কারণ ধর্ম কার্ডে শেখ হাসিনা হচ্ছে বড় কেউ ধর্ম কার্ড খেলে নাই বাংলাদেশে, তারপরেও বাংলাদেশের মানুষজন তাকে প্রত্যাখ্যান করেছে। আচ্ছা, আবার অন্য জায়গা থেকে আমরা কি দেখি, বিএনপির, এটাও আপনি হয়তো আমাকে বলতে পারেন যে এটা বিএনপির অফিসিয়াল স্ট্যান্ড না, বাট ইয়েট বিএনপির পন্থী বিভিন্ন অ্যাক্টিভিস্টরা প্রচার করছে যে ভোটের গণভোটের যে মার্জিনটা, এটা সিম্পল মেজরিটিতে পাস হইলে নাকি চলবে না, এটাকে নাকি মোটামুটি 2/3 মতো হইতে হবে বা 60% আপ হইতে হবে। দেখুন, এইটাও আমার কাছে মনে হয়েছে এইটা মানে ধোপেও টিকবে না এই যুক্তিটা, কারণ গণভোটে যেই পার্সেন্টেজ জিতবে সেটাই এখানে সিম্পল মেজরিটি। এখানে আপনার 60%, এরকম না যে বাঙালি হচ্ছে ভাত খায় কম বুঝে মাথা মোটা, এরকম তাকে অবজ্ঞা করে ঠাহর করে আপনি বললেন যে তাকে 2-3 দেশে লাগবে। পৃথিবীর কোন দেশে আছে যে আপনার সিম্পল মেজরিটি হবে? আর দ্বিতীয় আপনি যে বিষয়টা আসছে যে নোট অফ ডিসেন্ট, মানে অনেকে এখন বলছে যে কেন গণভোটে না প্রস্তাব জয়যুক্ত হওয়া উচিত, তার মধ্যে একটা কারণ বলছে যে নোট অফ ডিসেন্ট আছে, এই কারণে আমরা যাবো না। এই প্রসঙ্গটা আমি আগেও ক্লিয়ার করেছি। আপনি যখন সংবিধানটাকে লিখার জন্য, ধরেন সংবিধান, আপনি এখন কোনো সংবিধান নাই, ফ্রেশ একটা সংবিধান আপনি লিখবেন, সেইটা তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে লিখবেন।
বাংলাদেশের যে কনস্টিটিউশন বর্তমানে আছে 1972, সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলির এই সংবিধানেই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল। জি, জি, এখন আমরা এটাকে পশ ভাবে নোট অফ ডিসেন্ট বলি আর কি, বেসিক্যালি এটা দ্বিমত আর কি। জি, তো এই দ্বিমত তো বাংলাদেশের সংবিধান যখন মেকিং হচ্ছিল তখনও ছিল, right, এবং পৃথিবীর যেখানেই আপনি সংবিধান লিখতে যান না কেন জি। সংবিধানের ড্রাফটে অবশ্যই দ্বিমত থাকবে। জি। এখন দ্বিমতের পর কি তাইলে এটা যখন গণভোটে যায় তখন কি এটা বলা থাকে যে সংবিধানের এই যে বিলটা না। এখানে দ্বিমত আছে, এটা বলা থাকে না। সো আমি যেটা মনে করি যে নোট অফ ডিসেন্টের কারণে গণভোটে না ভোট দিতে হবে, এটা একদম অবান্তর যুক্তি, এটার কোনো যৌক্তিকতা নাই। এবং আমি মনে করি যেটা আগেও বলেছি, ফার্স্ট অফ অল জুলাই অভ্যুত্থানটা হচ্ছে জুলাই সনদের আইনি বৈধতা আর আইনি ভিত্তি তথা লিগালিটি, এটা হচ্ছে গণভোট, আর এটাকে কনস্টিটিউশনালাইজ করবে নেক্সট যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আসছে তারা। অ্যাডভোকেট কামরুল, আসলে আপনি ক্লিয়ার করার পরেও আমরা দেখলাম যে চাইলাম না। ক্লিয়ার না। হ্যাঁ, এখন আসলে এটা একটু সংকট তো তৈরি হয়েছে, না প্রচার হচ্ছে, ওকে ঠিক আছে, কিন্তু নাটা কি না এটা তো স্পষ্ট করা দরকার, কি বলবেন? ফেসবুকে উনি দেখেছেন জি। এই বিষয়টা একদম বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন ঘটনা। জি, জি, এক একজন কর্মী বা এক একজন সমর্থন এক এক ধরনের মতামত দিতে পারে। দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। আপনি দেখবেন যে আমার দল কি বলছে, দলের স্ট্যান্ড কি, দলের স্ট্যান্ড হলো না, কিন্তু কি না স্পষ্ট না। না, দলের স্ট্যান্ড গণভোট হবে ফেব্রুয়ারিতে, কিন্তু এটা তো স্পষ্ট করছে না। জাতীয় নির্বাচনের সাথে গণভোট বলেছে, বারবার বলেছে না। একই দিনে। আমি আমি বলি আমি একটু বলি, আপনার বলতে সুবিধা হবে, সেটা হলো যদি লেখা থাকতো যে একই দিনে গণভোট না হলে না, এরকম একটা কিছু থাকলে পরিষ্কার হতো। আমরা গণভোট চেয়েছি, জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট জি, জি। চেয়েছি, এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আমাকে স্পষ্ট বলেছে 2টা ব্যালট জি, জি, একই দিনে জি। যাবে। এর চেয়ে স্পষ্ট আর কি বলার আছে জি, জি, যে আমাদের ঘরে ঘরে গিয়ে বলতে হবে? এটা তো সম্ভব না। এবং আমরা না হ্যার প্রসঙ্গ তো এখন পর্যন্ত আসেই নেই। না। আমরা গণভোট চেয়েছি, এটাই তো হ্যাঁ, এটাই তো জনগণের, অন্য যেটা বলতে চাচ্ছে যে জনগণের দাবি বা বৈধতা, অভ্যুত্থানের বৈধতা যাই যেভাবেই সংজ্ঞায়িত করুক না কেন, আমরা তো বলেছি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। হ্যানার প্রসঙ্গ তো আসে নাই। কে কি ফেসবুকে লেখলো না লেখলো সেটা তো আমরা আমলে নেওয়াও জি, জি, ঠিক না। জি। আমার দলের স্ট্যান্ড কি সেটা দেখবেন। আমরা গণভোট চাচ্ছি, জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট চাচ্ছি। দিস ইজ আওয়ার স্ট্যান্ড, লাস্ট স্ট্যান্ড। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত। জুলাই সনদের উচ্চকক্ষ ও পিআর নিয়ে বিতর্ক এখন রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের কেন্দ্রবিন্দু। নতুন করে ঘোষণা করার পর এটা চলে আসছে, আগের থেকে ছিল। জুলাই সনদে উচ্চকক্ষে পিআর সুপারিশ করা হয়েছে। এই দাবি ছিল জামাত ও এনসিপির। জামাত অবশ্য নিম্নকক্ষেও পিআর চেয়েছে, এনসিপি কেবল উচ্চকক্ষে। বিএনপি নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই হাউজেই পিআরের বিরোধী। এখন যে অবস্থাটা দাঁড়ালো, সালাউদ্দিন সিফাত, আপনার মূল্যায়ন কি? এটা জনগণের কাছে পরিষ্কার হইতে হবে। আমাদের পজিশনটা যে স্বতন্ত্র পজিশন, বারবার এই জিনিসটা ক্লিয়ার করি। জামাত নিম্নকক্ষেও পিআর চেয়েছে, উচ্চকক্ষেও চেয়েছে, আমরা কেবলমাত্র উচ্চকক্ষে চেয়েছি। আমাদের সেই প্রেক্ষিতে কিছু যুক্তি আছে। ফার্স্ট অফ অল, আপনি যদি উচ্চকক্ষেও একই সিস্টেমে, যত ফার্স্ট পাস দ্য পোস্ট নাকি একটা সিস্টেম আছে, যে সিস্টেমে হচ্ছে নিম্নকক্ষে আমাদের ইলেকশনগুলো হয়, তো সেটা যদি আপনি উচ্চকক্ষেও আসন ভিত্তিতে, জি, সেটা যদি আপনি উচ্চকক্ষেও নিয়ে আসেন, সেক্ষেত্রে সরকারের বা রাষ্ট্রের টাকায় আরো নতুন করে 100 জন এমপি পালার কোনো মানে হয় না। অর্থাৎ আমরা বলতে চেয়েছি, আপনি যখন উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নিয়ে আসবেন মানুষজন, যারা ভোটার আছে, তারা কি করতে পারবে, তাদের ফাংশনটা কি, এটা আগে জরুরি। তাদের ফাংশনটা হচ্ছে তারা সংসদে যে বিলগুলো উত্থাপিত হবে সেগুলোর ব্যাপারে তারা ক্রিটিক করতে পারবে। তবে তাদের পাওয়ারটা মেইনলি বেসিকলি হচ্ছে
যখন সংবিধানের সংশোধনী হবে সেই সংশোধনীর ক্ষেত্রে তাদের ভেটো পাওয়ার থাকবে। অর্থাৎ তাহলে 2/3 মেজরিটির বলে কেউ চাইলে সংসদের মাধ্যমে সংবিধানটা পরিবর্তন করতে পারবে না, যেটা শেখ হাসিনা করেছে। এই কারণেই আমরা চেয়েছি উচ্চকক্ষে পিআর, যাতে করে এইটা একটা কনস্টিটিউশনাল কনস্ট্রেইন থাকে, ব্যালেন্স থাকে, চেক এন্ড ব্যালেন্স থাকে। ফলে আমাদের একটা আলাদা যুক্তি আছে এটার পক্ষে, এবং আমরা এটাই মনে করি যদি আপনি উচ্চকক্ষে পিআর না দেন তাহলে উচ্চকক্ষ রাখারই কোনো মানে হয় না। রাষ্ট্রের টাকা আবার আলাদা করে 100 জন এমপি পালা, তার সঙ্গে আবার সিকিউরিটি দেওয়ার কোনো মানে হয় না। এবার আসেন যে উচ্চকক্ষে পিআর এর মাধ্যমে ছাড়াও আর কি কি বিষয় আছে যেগুলো আমরা আসলে খুবই কনসার্ন। একটা হচ্ছে আপনার এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ, আপনি কি চাচ্ছেন কিনা যে পিএসসির যে নিয়োগটা সেটা স্বচ্ছ হোক, সেটা দলীয় কোনো নিয়োগ না হোক? আপনি যদি চান তাহলে অবশ্যই আপনি আমার মতের সাথে একমত হবেন। আপনি যদি চান যে দুর্নীতি দমন কমিশনে যে লোকটা মহাপরিচালক হবেন তিনি দলীয় লোক হবেন না, বরং একদম নিরপেক্ষ নিউট্রাল লোক হবেন, তাহলে তিনি সরকার দল বিরোধী দল সবারই দুর্নীতির খোঁজ খবর নিতে পারবেন। এটাতে যদি আপনি একমত হন তাহলে আপনি আমার সাথে একমত হইতে পারেন। এরপর যদি আপনি বলেন যে মানবাধিকার কমিশন, বিগত এই 15 বছরে আমরা দেখেছি মানবাধিকার কমিশনের রোলটা কি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সে আক্ষেপ করে যে ম্যাটেরিয়াল পুড়ে গেল, মানুষ যে মারা গেছে, গণহত্যার শিকার হয়েছে, এটা নিয়ে তার কোনো চিন্তা ছিল না। কারণ কি? কারণ সেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যানটা ছিল দলীয় লোক, আওয়ামী লীগের লোক। তো ফলে এই জায়গা থেকে আমরা বলেছি সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর নিয়োগে আপনি এনসিসি তথা জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটার কথা আমরা প্রস্তাব করেছি সেটার মধ্যে দিয়ে নিয়োগ দিতে হবে। আবার সংকট সেটি হলো যদি কোনো কারণে তার বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এখন যদি উচ্চ কক্ষে পিআর সিস্টেম বিএনপি না মানে তাহলে কি দাঁড়াবে? এটা তো হচ্ছে জনগণের উপর। গণভোটে যখন আপনি যাবে, গণভোটে যখন এটা পাশ হয়ে যাবে, পাশ হলে তো আপনার বিএনপি কিছু করার নেই। আর যদি পাশ না হয় সেক্ষেত্রে জনগণের গণরায়কে মেনে নিয়ে আমাদের এগোতে হবে, আর তো কোনো অপশন নেই। কিন্তু নির্বাচনকে এবং গণভোট এই পরিস্থিতি এটাকে সহিংস করার জন্য অনেকগুলো উপাদান বিদ্যমান আছে। আমরা মনে করবো এই সহিংস করার উপাদানগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, এলিমিনেট করে দিতে হবে, এবং নির্বাচনকে তথা ক্ষমতার যে পরিবর্তন, পালাবদল, যেটাকে আমরা বলি ট্রানজিশন অফ পাওয়ার, এটাকে অহিংস করতে হবে। এটার জন্যই আমাদের বর্তমান যে সরকার যেটা আছে তাদের দায় হবে, এটা কাজ হবে। এটা অ্যাডভোকেট কামরুল, আপনারা তো জামাত বাদে সবাইকে নিয়ে সরকার গঠন করতে চান, এই ধরনের বক্তব্য কিন্তু এসেছে। এর আগে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন তারা ক্ষমতায় আসলে একটি জাতীয় সরকারের আদলে একটি সরকার গঠন করবে। আর জামাত বাদে মূলত সালাউদ্দিন সাহেব এরকম কথা বলেছেন, এইখানে আমি শব্দটা ব্যবহার করলাম। উচ্চকক্ষে পিআর হলে ছোট দলগুলোর অংশগ্রহণ বাড়ে, তাহলে জাতীয় ঐক্যের রাজনীতিতে বিএনপি লাভবান হতে পারবে, এরকম কেউ কেউ বলছেন। তাহলে উচ্চকক্ষে আপনারা পিআরের বিরোধিতা করছেন কেন? কথা হলো যে আমরা যখন সরকার গঠন করবো, যদি বিএনপি সরকার গঠন করে সেই পার্সপেক্টে আমরা চিন্তা করব যে কোন ধরনের হবে সরকার। সেটা তো আপনার তো রাষ্ট্রের উপর দিতে হবে। এখানে অ্যাডভোকেট কামরুল, আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমরা একটা জিনিস কম বেশি জানতে পেরেছিলাম আগে থেকেই, যে বিএনপি সম্ভবত 50% পিআর উচ্চকক্ষে মেনে নেওয়ার একটা মানসিকতা ছিল, এরকম একটা আমরা জানতে পেরেছিলাম। সেটা হয়তো ডেভেলপ করতে পারে নাকি? না, আমরা তো জনগণকে নিয়েই তো আমাদের রাজনীতি। গণভোটটা তো জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য করা হচ্ছে। জনগণ যদি ম্যান্ডেট দেয় আমরা সেভাবে মেনে নেবো, আমরা তো জনগণের বিরুদ্ধে না। এর মানে হলো আমরা যদি পিআর এর সংকটটা কেটে যায় উচ্চকক্ষে, অন্তত আমরা কিন্তু একটা কথা আলোচনা করেছি এই টক শোতে, সেটা হলো যে জামাত নিম্নকক্ষে পিআর চাওয়ার অন্যতম উদ্দেশ্য সম্ভবত উচ্চকক্ষে পিআরটা যাতে হয়, এবং তারা এই নিম্নকক্ষের পিআর নিয়ে রাজনৈতিক মাঠ গরম করলো, যেটা রাজনৈতিক দলরা করে থাকে, তাহলে তো সমাধান হয়ে গেল। না, জামাতের উপর ডিপেন্ড করে আপনার কোনো ডিসিশনও দেওয়া ঠিক হবে না, বা আমাদেরও কোনো মন্তব্য করা ঠিক হবে না, কারণ ওরা কখন কি বলে ওনারাই জানে। আর এখানে অনুপস্থিত তাদেরকে বলতে চাচ্ছি না, কিন্তু যেহেতু রাজনীতির প্রসঙ্গ আসছে, একসময় আমাদের সাথে ছিল, এখন ওনারা আমাদের বিরুদ্ধে কথা বলছেন, আমি সেই কারণেই বলছি যে ওনারা একবার বলেন পিআর না হলে নির্বাচন হবে না, এখন আবার ওই জুলাই সনদে স্বাক্ষর করে এখন এসে বলছে যে গণভোট আগে দিতে হবে, গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে না। ওনারা ওনাদের সুবিধা মতো এবং কিছু দল তাদের সুবিধা মতো চাচ্ছে যে বাংলাদেশের যাতে নির্বাচনটা না হোক। অ্যাডভোকেট সজল, নির্বাচনে জোটের রাজনীতিটা খুব কার্যকরী, অতীতে প্রমাণিত হয়েছে, কিন্তু এবার একটা সংকট তৈরি হয়েছে। সেটা হলো নির্বাচনে জোটে যাওয়া যাবে, কিন্তু নিজস্ব প্রতীকে ইলেকশন করতে হবে। এবং আপনাদের দল থেকে একটি চিঠিও দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের কাছে, যাতে এটা না হয়, আগের মতো যাতে থাকে, কিন্তু ইসি সেটা প্রত্যাখ্যান করেছে। এর মানে অবস্থাটা দাঁড়ালো এই যে ছোট দলগুলোকে যার যার প্রতীকে নির্বাচন করতে হবে। এতে কিন্তু ছোট দলরাই সংকটে পড়বে তা নয়, আপনারা নিজেরাও সংকটে পড়ছেন এই কারণে যে ছোট দলগুলোকে কিভাবে সামলাবেন বা তাদেরকে কিভাবে পাশ করে নিয়ে আসবেন, কি বলবেন? আমাদের সাথে যদি জোট হয়
এখন তো রাজনীতি সচেতন বাংলাদেশ, একদম তৃণমূলের সেই পঞ্চগড় থেকে শুরু করে একদম সন্দ্বীপ থেকে শুরু করে যেখানে আছেন, দলের একটা মেসেজ তো চলে যায়। জি, সুতরাং জোটবদ্ধ রাজনীতি হলে, জোটবদ্ধ নির্বাচন হলে দল থেকে নিশ্চয়ই এই ধরনের কোনো মেসেজ যাবে, যে যার দল থেকে মার্কা থেকে ইলেকশন করবে। আমার মনে হয় না কোনো জটিলতা কিন্তু সৃষ্টি ছোট হবে। দলের নেতাদের কিন্তু মাথা খারাপ অবস্থা। সেটা তাদের দলীয় কৌশল। আমরা মনে করি না আমরা এটা ওভারকাম করতে পারবো। সালাউদ্দিন সিফাত। আমার প্রশ্ন হচ্ছে এখানে আপনার জোট হোক যাই হোক, আপনার প্রতীকটা নিজস্ব প্রতীকেই তারা ইলেকশন করা জি। উচিত। কেন? কারণ এতে করে এই যে একটা দ্বিদলীয় বৃত্ত সবসময় হাজির থাকে, বিএনপি বনাম আওয়ামী লীগ আগে ছিল, এখন বিএনপি জামাত হয়ে গেছে, এই দ্বিদলীয় বৃত্তটা ভেঙে যাবে। তখন ওই যে ছোট ছোট দল বলে আপনারাও যে মাঝে মাঝে টিপ্পনি কাটেন, এই টিপ্পনি কাটাটা কমে যাবে। কারণ তখন হচ্ছে এখন প্রবলেম কোথায়, জনগণ তো হচ্ছে মার্কাটা চিনতে হবে। এখন আপনি তাদেরকে এমন ভাবে নিয়ম করে দিচ্ছেন যে সে জোট করলে তাকে বড় দলের ওই যে জোট, এই যে প্রতীক, সেই প্রতীকের নিচে পতাকা তলে ছায়ার নিচে চলে আসতে হচ্ছে। নিয়ম নয়, নিয়ম নয়। না আমি যেটা আলাদাও বলতে করতে পারছি পারে, এখন, কিন্তু- হ্যাঁ এখন যদি আপনি এখন যদি আপনি এটা জি। আবার নিয়ম নয়, অঘোষিত নিয়ম, এখন যদি আপনি তাকে নিজস্ব প্রতীকে ইলেকশনের সুযোগ দেন, তখন সে তার মার্কাটা চেনাতে পারে, সে তার রাজনৈতিক জি। ভিশনটা, আদর্শটা মানুষের সামনে উন্মোচন করতে পারে। এখন দেখেন এইটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি জি। অন্যান্য যে ভয়েস গুলো আছে এই দ্বিদলীয় বৃত্তের বাইরে, ওই ভয়েস গুলোকে কিন্তু আমরা আন্ডারমাইন করছি, চাপা দিয়ে দিচ্ছি, ফলে আমরা এটার বিপক্ষে। যে সালাউদ্দিন আর- সিফাত, আমি জি। একটু শেষ হয়ে গিয়েছে তো, জি। আপনাদের প্রতীক নিয়ে একটু কথা বলতে চাই, একেবারে শেষ। জি। সেটি হলো যে আপনাদের প্রতীক নিয়ে জটিলতা চলছেই, কিছুটা কেটেছে বলে মনে হয়। আমরা দেখলাম গতকাল একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে, সেটা হলো শাপলা কলির একটা প্রতীক তারা অন্তর্ভুক্ত করছে ইসি। কি বলবেন? না, এখানে আমরা প্রথম থেকে বলে আসছি, আপনি শাপলা এটাকে প্রতীক বলে, কিংবা বিমান বাহিনীতে আছে, ডিজিএফআই তে আছে, কিংবা জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত এসব না, ওটা ঠিক আছে, এগুলো বলে না, না, আমি বলছি যে আমি বলতে দেন যে আইনতভাবে আপনি আমাকে বাধা দিতে পারেন না। জি। এরপর তো তারা আমাদেরকে বাধা দিয়েছে, এখন বাধা কেন দিল এটার কারণ অনুসন্ধান এখন আমি বুঝতে পারবো আর কি। আমরা হয়তো আরো যদি আলাপ আলোচনা করি আচ্ছা, বুঝতে পারবো। এর মধ্যে একটা কারণ জি, এটা জি। হইতে পারে যে আমাদেরকে ঠেলে দুই দলীয় বৃত্তের মধ্যে নিয়ে যাওয়া। আচ্ছা, এটা ঠিক আছে, জি। কিন্তু এখন শাপলা কলি যে দিয়েছে, জি। এটা কেমন হলো? এটা নিয়ে আমরা আপনাদের যেহেতু- দিতে পারে, যেহেতু আপনাদের দলের নামে দেয়নি, তারা যোগ করেছে আর কি প্রতীকের মধ্যে। জি, তারা ইতিমধ্যে গ্যাজেটভুক্ত করেছে। এখন প্রথমত তো আমরা গ্যাজেটভুক্ত করার কথা শাপলার কথা বলেছিলাম, শাপলা, সাদা জি, শাপলা জি। অথবা লাল শাপলা, হুম। আমাদের তিনটা চয়েস ছিল। জি। এখন তারা যেহেতু অন্য একটা চয়েস করে তারা অন্তর্ভুক্ত করেছে গ্যাজেটে, তো সেই প্রসঙ্গে আমাদের আসলে দলীয় সিদ্ধান্ত ব্যতিরেক, দলীয়ভাবে আলাপ আলোচনা করা ব্যতিরেক আমার পক্ষে এখানে বলাটা আসলে Right. সমীচীন না। তো ফলে আমি এটা পরবর্তীতে আমরা প্রেস কনফারেন্সের জি। মাধ্যমে আমরা জানাতে পারবো। তা আমি উইশ করি যে শাপলা কলিটা প্রস্ফুটিত হোক, চমৎকার কথা বলছে। কলিতে না থেকে। ধন্যবাদ। একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কাছ থেকে আমরা এমনটাই আশা করি। সালাউদ্দিন সিফাত এবং অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।